ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। অগাস্টের কিস্তির আগেই মাথায় বাজ এদের। কমবে শিক্ষক শিক্ষিকাদের চাপ। স্কুল পড়ুয়াদের জন্য চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা, বড় সিদ্ধান্ত রাজ্যের। দেওয়া শুরু হচ্ছে পড়ুয়াদের সাইকেল, রং লোগো বদলে নয়া সারথি লুকে সবুজ সাথী। দুবার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার। শেষে কি কারণে ইস্তফা গ্রহণ, সামনে এলো সত্য। ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন। দেশবিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে হুঁশিয়ারি শ্রমিকের। ধর্মতলায় ছাত্র আন্দোলনের অশান্তি, সাংবাদিকদের নিগ্রহ, রুজু ৬টি মামলা। সাংবাদিকদের মারধরে ঘটনায় মিলল তৃণমূল এবং কংগ্রেস যোগ, ধৃত ১৪ জন কারা কারা জানুন। মমতাকে ফোন, অভিজিৎ দেবকের। সোমবার যন্তর মন্তরে যাওয়া নিয়ে কি সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেত্রী। ১০ সময় বসে থাকলে হবে না, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্কুল পালিয়ে বেড়াতে গিয়ে মেয়ে ধরার খপ্পরে মুর্শিদাবাদের ৩ কিশোরী, একজন ঘরে ফিরলেও নিখোঁজ ২। ফাঁসিতে ঝোলানো হোক, নিট বাতিলে আত্মঘাতী মেয়ে, শুভেচ্ছার চেয়ে পথে নামলেন মা। কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিলে হাসপাতাল ঘুরে ফিরতে হবে, কার্গিল দিবসে হুঁশিয়ারি শ্রমিকের। সভায় বিধায়কের বিতর্কিত মন্তব্যের জের, এবার গ্রেফতার হুমায়ুন কবিরের অনুগামী সেলিম। এ তো সবে শুরু, ধর্মেন্দ্র ইস্তফার পরও দীর্ঘ পথ চলার বার্তা দীপকের। কি পরিকল্পনা ককরোচ পার্টির। হু করে ফের কমল সোনার দাম, রবিবার সরিয়ে সকালেই সুখবর। কলকাতায় সোনার গয়না কিনতে কত খরচ হবে। কালো টাকা সাদা করতে সেবাশ্রয়, আমফানের টাকা বিদেশে পাচার, অভিষেককে তোপ ঋতব্রতর। মৎস্যজীবীদের সুরক্ষায় উপকূল রক্ষী বাহিনী, দীঘা শঙ্করপুরে থাকবে বিপর্যয় মোকাবিলা দলও, ঘোষণা শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। অগাস্টের কিস্তির আগেই মাথায় বাজ এদের। জুলাই মাস প্রায় শেষের পথে। বর্তমানে বাংলায় দাঁড়িয়ে অন্যতম চর্চার বিষয়ের মধ্যে একটি হলো অগাস্ট মাসের অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই পরপর ২ মাস ভাতার টাকা ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত এবং যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি। এই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে তুমুল কড়াকড়ি রাজ্যের, যাতে একজন যোগ্য বাদ না যায় তাই সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তা ঢোকাতে এবং অযোগ্যদের খুঁজে বের করতে বিধায়কদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে খবর, অগাস্ট মাসের টাকা কড়াভাবে যাচাই করে ছাড়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়া ইতিমধ্যেই যাচাই বা ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেও আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাহলে তাদের নাম বাদ যেতে পারে। জানা যাচ্ছে, ভুল নথিপত্র জমা দিয়ে প্রকল্পের সুবিধা নিলেই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি রকম অনেক নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় যুক্ত হয়েছে। আবার অনেকের পাওয়ার কথা, তারা যোগ্য, তাদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের ওপর ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে। একাধিক রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে, শুধুমাত্র অযোগ্যদের চিহ্নিত করে বাদ নয়, ভুল নথিপত্র দেখে যারা সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ফেরতও নেওয়া হতে পারে। যদি বিষয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই, সবটাই জল্পনা মাত্র। এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের তালিকায় অযোগ্য কারা, যোগ্য হওয়া সত্ত্বেও কাদের নাম যুক্ত হয়নি সেই তালিকা বিধায়কদের দ্রুত তৈরি করতে হবে। আগামী ১০ দিনের মধ্যেই তালিকা থেকে যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর তরফে। মুখ্যমন্ত্রীর কথায়, একজন যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না, আবার অযোগ্যরা যেন এই প্রকল্পের সুবিধা না পান তাও খেয়াল রাখতে হবে। রাজ্যের নারী, শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রায় অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা দিয়ে বলেন, যারা যোগ্য নন, অনেকে অনলাইনে তথ্য গোপন করেছেন, সেটাও কিন্তু যাচাই হচ্ছে। তারা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না আসেন তাহলে তারাও বাদ যাবেন। দেওয়া শুরু হচ্ছে পড়ুয়াদের সাইকেল, রং লোগো বদলে নয়া সারথি লুকে সবুজ সাথী। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর একাধিক প্রকল্পের নাম বদল করেছে বর্তমান বিজেপি সরকার। যেমন লক্ষ্মীর ভান্ডার হয়েছে অন্নপূর্ণা যোজনা, যুবসাথী হয়েছে যুব শক্তি। একইভাবে এবার পূর্ববর্তী মমতা সরকারের সবুজ সাথী প্রকল্প বদলে হচ্ছে সারথী।
বদল আনা হবে রং এবং লোগোতেও। নয়া লুকে আসছে সবুজ সাথী। ক্ষমতায় আসার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল রাজ্যে চালু থাকা সামাজিক প্রকল্পগুলি একটাও বন্ধ হবে না, সমস্তটা চালু থাকবে। সেই প্রতিশ্রুতি পূরণ করে এবার তৃণমূল জামানার প্রকল্পের নাম বদল করল বিজেপি সরকার। সবুজ সাথী বদলে এই প্রকল্পের নতুন নাম দেওয়া হচ্ছে সারথী। পড়ুয়াদের দেওয়া নতুন সাইকেলগুলিতে গেরুয়া রঙের ছোঁয়া থাকবে বলে জানা যাচ্ছে। পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে আসছে সারথী। সূত্র মারফত জানা যাচ্ছে, সরকার পরিবর্তনের পর সম্প্রতি জেলাগুলির সঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের বৈঠকে এই প্রকল্পের নতুন নামের কথা জানানো হয়। ভোটের আগেই জেলায় জেলায় বিতরণের জন্য বহু সাইকেল এসে পৌঁছায়, কিন্তু সেই সমস্তটা বিতরণ করা সম্ভব হয়নি। সেসব বন্টন না হওয়া সাইকেলে আগের সরকারের দেওয়া লোগো বসানো রয়েছে। সেসব সাইকেলের ভুল বদতে উদ্যোগী বর্তমান সরকার। জানা যাচ্ছে, সমস্ত সাইকেলে লোগো বদল করে রং পরিবর্তন করে উপভোক্তাদের দেওয়া হবে। অগস্ট মাসের প্রথম দিকে নতুন রূপে সরকারি প্রকল্পের বাকি সাইকেল প্রস্তুত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তারপর ছাত্রছাত্রীদের মধ্যে সেই সাইকেল বিতরণ করে দেওয়া হবে। পাশাপাশি এই প্রকল্পের ক্ষেত্রে যাতে কোনো যোগ্য পড়ুয়া বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে দপ্তরের তরফে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরো 3, মোট ধৃত 14 জন। ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার মোট 14 জনের। আগে 11 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, তারপর ফের শুরু হয় তল্লাশি অভিযান। আরো 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল অর্থাৎ শনিবার রাত পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছিল লালবাজারের গুন্ডা দমন শাখা। এদের মধ্যে 2 জন কলকাতা থেকে অন্য রাজ্যে পালানোর পরিকল্পনা করেছিল। তাদের 2 জনকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে অন্ডাল থেকে গ্রেফতার করা হয়। এরপর কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন আবার তল্লাশি অভিযান শুরু করে। সেই অভিযানে আরো 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি সম্পত্তি ধ্বংস, ভাঙচুর, সাংবাদিকদের নৃশংসভাবে মারধরের ঘটনায় সরাসরিভাবে যুক্ত থাকার অভিযোগে এখনো পর্যন্ত মোট 14 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ধৃতদের মধ্যে রয়েছে ইরফান খুরশিদ, বয়স 30 বছর, নিজেকে জেনজি বলে ধর্মতলার আন্দোলনে সামিল হয়েছিল সে। আরসাত আলী ওরফে সাজিদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে, যার বয়স 50 বছর। ছাত্রদের আন্দোলনে, জেনজিদের আন্দোলনে, নিট পরীক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছিল এই ব্যক্তি। মোহাম্মদ মঈনুদ্দিন, 26 বছর বয়স, তিলজলার বাসিন্দা। একেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে মোহাম্মদ আলমগীর, বয়স 48 বছর, জোড়াসাঁকোর বাসিন্দা। ইমরান আহমেদ ওরফে গোপী, জোড়াসাঁকোর বাসিন্দা। খালিদ রেজা ওরফে রিঙ্কু, 48 বছর বয়স, জোড়াসাঁকোর বাসিন্দা। জামির আহমেদ, 42 বছর বয়স। মনীষ খান ওরফে রাজু, 30 বছর বয়স। ভিকি, মোহাম্মদ আজাদ, এরা গ্রেফতার হয়েছে। 10 দিন সময় বসে থাকলে হবে না, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যে পালা বদলের পর থেকে আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সরকারি অন্নপূর্ণা যোজনা। দেখতে দেখতে 2 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অনেকেই টাকা পাননি। এমনকি ফর্ম ফিল আপ করার পর থেকে পেন্ডিং দেখাচ্ছে। এবার এই সরকারি অনুদান নিয়ে বিরাট নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডারের ডেডলাইন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আর কিছুদিন পরেই মাস শেষ হবে এবং নতুন করে যোগ্যদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে বলে জানা যাচ্ছে। একেবারে সময়সীমা বেঁধে দিয়ে শনিবার রাজ্যের বিধায়কদের তিনি বলেছেন, আগামী 10 দিনের মধ্যে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা থেকে যোগ্য অযোগ্যদের বাছাই করে ফেলতে হবে। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক থেকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, যোজনা নিয়ে আগেই অনেক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে। অন্নপূর্ণা যোজনায় এখনো এমন কিছু নাম রয়েছে যারা এই প্রকল্পের মধ্যে পড়েন না। এমন অনেকে আছেন যাদের পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি। আবার বহু যোগ্য সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। বিধায়কদেরও গ্রাউন্ড লেভেলে কাজের নির্দেশ শুভেন্দু অধিকারীর। এরপরই রাজ্যের বিধায়কদের বাড়তি দায়িত্ব দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, এবার থেকে শুধু আধিকারিকদের ওপর ভরসা করা যাবে না। তাই এই সুবিধাভোগীদের তালিকা সংযোজন কিংবা বিয়োজনের দায়িত্ব নিতে হবে খোদ বিধায়কদের। বিধায়কদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, শুধুমাত্র প্রশাসনিক আধিকারিক বা আমলাদের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। গ্রাউন্ড লেভেলে এসে সমীক্ষা করতে হবে যাতে সঠিক উপভোক্তারা প্রকল্পের সুবিধা পায়। কালো টাকা সাদা করতে সেবাশ্রয়, আমফানের টাকা বিদেশে পাচার, অভিষেকের তো প্রীতব্রতর। আমফানের মতো প্রাকৃতিক বিপর্যয় নিয়েও চূড়ান্ত আর্থিক নয়, এমনকি জনসেবা নামে সেবাশ্রয় প্রকল্প ও দুর্নীতির আখড়া। বিগত তৃণমূল সরকারের আমলের আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল আগে। শনিবার এই সংক্রান্ত ক্যাক রিপোর্ট বিধানসভায় পেশ হওয়ার পর স্পষ্ট হয়েছে, অভিযোগ মোটেই মিথ্যে নয়। রিপোর্ট অনুযায়ী সত্যিই আমফান সেবাশ্রয় যথেষ্ট টাকা নয়ছয় হয়েছে। এ নিয়ে এবার কালীঘাট তৃণমূলকে নিশানা করলেন আসল তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার অভিযোগ, কালো টাকা সাদা করতে সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছিল। আর আমফানে যে পরিমাণ অর্থ তছরূপ হয়েছে তা কেম্যান ভানুয়াতুর মতো দ্বীপে পাচার হয়েছে ভাইপোর স্বার্থে। 2020 সালের জুনে ভরা করোনাকালে রাজ্যের উপকূলীয় জেলাগুলি তছনছ করে দিয়েছিল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান।
সুন্দরবন এলাকা কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। সেই বিপর্যয় সামলাতে কেন্দ্রের তরফে আর্থিক সাহায্য করা হয় রাজ্যকে। প্রতিটি ভেঙে যাওয়া বাড়ি বাবদ 20,000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য দিয়েছে মাত্র 5,000 টাকা। এক রিপোর্টে অন্তত তেমনই তথ্য মিলেছে বলে দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবে 18 কোটি টাকা তছনছ হয়েছে বলে দাবি। তার প্রশ্ন, এভাবে কেন্দ্রের পাঠানো বরাদ্দ অর্থ ছেটে ফেলা কার মস্তিষ্ক প্রসূত? একই সঙ্গে ঋতব্রতর দাবি, পেছনে অভিষেক, মিথুন দে, জাহাঙ্গীর, পুষ্পা, দেবরাজ চক্রবর্তী, সুমিত রায়, এই জ্যামিতিক নকশা করা ব্যক্তিরা রয়েছেন। এর মধ্যে মিথুন দে ছিলেন জেলার পুলিশ আধিকারিক আর সুমিত রায় অভিষেকের আত্মসহায়ক। তা বাদে ঋতব্রত যাদের নাম উল্লেখ করেছেন তারা সকলেই তৃণমূলের প্রভাবশালী নেতা। আমফান দুর্নীতি নিয়ে ঋতব্রতের দাবি, ওটা শুধু দুর্নীতি নয়, ওটা একটা বিশাল আর্থিক লেনদেন। ওখানে মানুষ চিকিৎসা করাতে গিয়ে হাত পা খুইয়েছেন। যারা ডাক্তারি পাশ করেননি তাদের জোর করে ধরে নিয়ে গিয়ে ওই ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল। সবাই তো এখন স্বীকার করেছেন। হাসপাতালগুলো থেকে যন্ত্রপাতি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখন এসব অর্থ কোথায় গিয়েছে? হয়তো কেম্যান ভানুয়াতু দ্বীপে সেসব পাচার হয়েছে। বাকরোলের স্বার্থে এসব হয়েছে সেই জ্যামিতিক নকশার সাহায্যে। এ তো গেল আমফান দুর্নীতির তথ্য। প্রত্যন্ত এলাকায় চিকিৎসার সুবিধার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় শিবির করেছিলেন তাতেও ব্যাপক টাকা নয়ছয় করা হয়েছে বলে উল্লেখ্য ক্যাক রিপোর্টে। এনে ঋতব্রতর দাবি, ওটা শুধু দুর্নীতি নয়, ওটা একটা বিশাল আর্থিক লেনদেন। ওখানে মানুষ চিকিৎসা করাতে গিয়ে হাত পা খুইয়েছেন। যারা ডাক্তারি পাশ করেননি তাদের জোর করে ধরে নিয়ে গিয়ে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল। সবাই তো এখন স্বীকার করেছেন হাসপাতালগুলো থেকে যন্ত্রপাতি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখন এসব অর্থ কোথায় গেছে? হয়তো কেম্যান ভানুয়াতু দ্বীপে সেসব পাচার হয়েছে। বাকরোলের স্বার্থে এসব হয়েছে সেই জ্যামিতিক নকশার সাহায্যে। হু হু করে ফের কমল সোনার দাম। রবিবার সরিয়ে সকালেই সুখবর। কলকাতায় সোনার গয়না কিনতে কত খরচ হবে? আজ সকালেই মধ্যবিত্তের জন্য সুখবর। এক ধাক্কায় ফের কমল সোনার দাম। জুলাইয়ের চতুর্থ সপ্তাহান্তে হলুদ ধাতুর দর ফের নিম্নমুখী। 22 এবং 24 ক্যারেট সোনার দাম ফের কমে যাওয়ায় খানিকটা স্বস্তিতে সাধারণ মানুষ। এক নজরে দেখে নিন 26শে জুলাই রবিবার সকালে কোন শহরে সোনার দাম কত। কলকাতায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,850 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,44,930 টাকা। দিল্লিতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,33,000 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,45,080 টাকা। মুম্বাইয়ে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,850 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,44,930 টাকা। আহমেদাবাদে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,900 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,44,980 টাকা। সব জামাতি মৌলবাদী। ছাত্র আন্দোলনে অশান্তিতে ধৃতদের শাস্তি, গুন্ডা দমন আইনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। খারিজি মাদ্রাসা ওবিসি শংসাপত্র নিয়ে তদন্ত চলছে, রাগ আছে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ককরোচ জনতা পার্টি কলকাতায় মিছিলে হামলার অভিযোগে গ্রেফতারি নিয়ে রবিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, এরা কেউ ছাত্র নয়, এরা জামাতি মৌলবাদী, ভারতকে অশান্ত করতে চাইছে। গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। ধর্মতলায় ককরোচের মিছিলে সাংবাদিকদের হামলা, অশান্তি সৃষ্টি করে একদল সমাজ বিরোধী। সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় 6টি এবং এন্টালিতে 1টি অর্থাৎ মোট 7টি মামলা দায়ের করা হয়েছে। তাতে গুন্ডা দমন আইনও যোগ করা হয়েছে। এই আইনে এখনো পর্যন্ত 14 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ছক কষেছিল বলেও জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, নিট আন্দোলনে ককরোচ জনতা পার্টির মিছিলের সঙ্গে এদের যোগ নেই। সাংবাদিকদের দায়ের করা মামলাতে গ্রেফতার করা হয়েছে। বিধানসভায় যা বলেছি তাই হবে। মুখ্যমন্ত্রীর আরো দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর খারিজি মাদ্রাসা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওবিসি শংসাপত্র নিয়ে হাইকোর্টের রায় কার্যকর করেছে, পশু আইন কার্যকর করেছে। সেই রাগ যন্ত্রণা থেকে একদল দুষ্কৃতী কাজ করেছে। তিনি বলেন, সাউন্ড পলিসিতে বিধি আরোপ করা হয়েছে। খারিজি মাদ্রাসা নিয়ে তদন্ত হচ্ছে। অবৈধভাবে ওবিসি শংসাপত্র পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছে। আমরা কার্যকর করেছি, তা নিয়ে রাগ আছে। এরা কেউ ছাত্র না, এরা গুন্ডা। গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিলে হাসপাতাল ঘুরে ফিরতে হবে। কার্গিল দিবসে হুঁশিয়ারি শ্রমিকের। কলকাতায় দাঁড়িয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি আজাদি স্লোগান দিলে ছেড়ে কথা বলা হবে না। যারা এই স্লোগান দেবেন তাদের সরকারি হাসপাতাল ঘুরে ফিরতে হবে। কার্গিল দিবসে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কার্গিল দিবস উপলক্ষে রবিবার সকালে কলকাতার বিটি রোড এলাকায় শহীদ কনাথ ভট্টাচার্যের মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়। সেখানে তিনি দেশভাগ প্রসঙ্গ থেকে কাশ্মীর ইস্যু নিয়ে বক্তব্য রাখেন। কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন উত্তর কলকাতার বাসিন্দা ভারতীয় জওয়ান কনাথ ভট্টাচার্য। তার প্রতিকৃতিতে এদিন শ্রদ্ধা জানানো হয়। কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ভারতকে বরাবর সমস্যায় ফেলার চেষ্টা করে। স্বাধীনতার আন্দোলনের প্রসঙ্গ, ইতিহাস তার বক্তব্যে তুলে ধরেন বিজেপি নেতা
শ্রমিক ভট্টাচার্য। দেশবিরোধী শক্তিদের কখনোই ছেড়ে দেওয়া হবে না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ব্যবস্থা হবে। আরো একবার জোরালো বার্তা দিয়েছেন বাংলার বিজেপির রাজ্য সভাপতি। নির্বিতর্কে আন্দোলনে নামে ছাত্ররা। দিল্লির যন্তর মন্তরের সামনে কংগ্রেস জনতা পার্টির নেতৃত্বে চলে আন্দোলন। কলকাতাতেও শুক্রবার ছাত্ররা মিছিল করেছিল। ধর্মতলায় সেই মিছিল থেকে হিংসা ছড়ায়, সাংবাদিক নিগ্রহের ঘটনাও ঘটেছিল। কলকাতায় দাঁড়িয়ে আজাদির স্লোগানও দেওয়া হয়েছে। সেই নিয়ে কমিউনিস্টদের নিশানা করেছেন শ্রমিক। তার কথায় দেশবিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে। আর এখানকার কমিউনিস্টরা দেশটাকে টুকরো করেছিল, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, ওরাই পেছনের দরজা দিয়ে ঢুকেছিল। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে। এরপরই শ্রমিক জানিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে সরাসরি কেউ যেন বাড়ি না ফিরতে পারে, তাদের যেন সরকারি কোনো হাসপাতালের ওপিডি ঘুরে ফিরতে হয়। পুলিশকেও এই বিষয়ে আগামী দিনে বলা হবে।